আজকে আধ ঘন্টার প্রশিক্ষণ হয়েছে এবং পরবর্তী সময়ে আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু সোমবার থেকেই কাজ। আর এই যে জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল, মানে বিচারকদের ছুটি বাতিল হলো 9 মার্চ পর্যন্ত, 23 তারিখ থেকে। অর্ণব, এর আগে আমরা বিভিন্ন বিপর্যয়ের ক্ষেত্রে, পুরসভার ক্ষেত্রে দেখেছি, অন্যান্য অনেক ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেখেছি ছুটি বাতিলের। এখানে কি হাইকোর্টে বা হাইকোর্টের ক্ষেত্রে বা কোর্টের ক্ষেত্রে, বিচার বিভাগের ক্ষেত্রে কি এটা নজিরবিহীন? এর আগে কোনোদিন হয়েছে এরকম ছুটি বাতিলের ঘটনা? সাম্প্রতিক সময় নজির নেই। গতকাল সুপ্রিম কোর্টের আদেশে এই অংশটা উদ্ধৃত করা হয়েছে যে এসআইআর উদ্ভূত যে রাজ্যের পরিস্থিতি সেটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, তাই এক্সট্রা অর্ডিনারি একটা সিচুয়েশনের মধ্যে রাজ্যের জুডিশিয়ারিও পড়তে চলেছে। তাই আগামী 7 বা 10টা দিন তাদের অন্য সব কাজ কাটছাট করে তাদের এসআইআর কাজে হাত লাগাতে হবে, এটা সুপ্রিম কোর্টের আদেশ, তার মধ্যে উল্লেখিত রয়েছে। কাজেই এই এমার্জেন্সি যে পিরিয়ড, যেটা জুডিশিয়ারির মধ্যে কিন্তু সেভাবে দেখা যায়নি এর আগে, সাম্প্রতিক সময় নজির নেই, সেটাও একটা নজির তৈরি হলো। সমস্ত ধরনের ছুটি বাতিল করা হয়েছে। অয়ন্দা 23শে ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত কারোর যদি প্রিফিক্সড ছুটি নেওয়া থাকে, অর্থাৎ আগে থেকেই ছুটি নেওয়া থাকে, তার যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা তৈরি না হয় তাহলে সেই ছুটি বাতিল হয়ে যাবে। এবং এই এসআরের কাজে প্রত্যেককে হাত লাগাতে হবে, কারণ জুডিশিয়াল অফিসার যত বেশি পাওয়া যাবে, সিটিং যারা, অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারেন, তিনি সিবিআই কোর্টে জাজ হতে পারেন, তিনি এনআই আদালতে জজ হতে পারেন, তিনি জেলা আদালতে জজ হতে পারেন, তিনি মহকুমা আদালতে জজ হতে পারেন, বিচারক হতে পারেন, প্রত্যেককে যত বেশি সিটিং জাস্টিস তাদেরকে নামানোর চেষ্টা করছে কলকাতা হাইকোর্টের প্রশাসন এবং প্রধান বিচারপতির উদ্যোগ তাই। এবং এর বাইরেও রিটায়ার্ড জাজদেরও কিন্তু জেলা থেকে নেওয়া হবে। সেই কলও কিন্তু বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ডিস্ট্রিক্ট জাজেদের কাছে বা বিচারকদের কাছে পৌঁছে গেছে। আজ সকাল থেকে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং সোমবার থেকেই কাজ শুরু। আরও প্রশিক্ষণের দরকার হলে প্রশিক্ষণ দেওয়া হবে এবং 9 মার্চ পর্যন্ত সমস্ত ছুটি বাতিল। এটা নজিরবিহীন সাম্প্রতিক সময়। আর এদিকে কমিশন বলেছে সমস্ত রকম ব্যবস্থার আশ্বাস দিয়েছে জুডিশিয়াল অফিসারদের। কিভাবে সমস্ত রকম আশ্বাস, কি পরিকাঠামো বিচারকদের দেওয়া হবে, কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, সোমবার থেকেই তো কাজ শুরু হতে চলেছে, এই আজকে এবং কালকের মধ্যে কি পরিকাঠামো তুলে দিতে পারবে সিইও? দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, আজ রাত্রি 12টা পর্যন্ত যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করা হবে, অর্থাৎ যত সংখ্যক অভিযোগ নিষ্পত্তির সঙ্গে ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার এবং রোল অবজারভাররা একমত হতে পারবেন, তারপরে 12টার পর অভিযোগ নিষ্পত্তির পোর্টাল বন্ধ করে দেওয়া হবে। এবং তারপরে যত সংখ্যক বাকি থাকবে সেই সংখ্যাটা নিয়ে জুডিশিয়াল অফিসাররা অভিযোগের নিষ্পত্তি করবেন। এটা গেল প্রথম বিষয়। এবং আগামীকাল দুপুর 12টার মধ্যে কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করতে হবে সেটা আগামীকাল দুপুর 12টার মধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। সেই সংখ্যার উপর নির্ভর করেই 294টি বিধানসভার জন্য 294টি নিষ্পত্তি কেন্দ্র তৈরি করা হবে। আবারও বলছি, 294টি বিধানসভার জন্য 294টি শুনানি কেন্দ্র তৈরি করা হবে, অভিযোগ নিষ্পত্তি কেন্দ্র। এই অভিযোগ নিষ্পত্তি কেন্দ্রগুলি কোথায় হবে তা সংশ্লিষ্ট জেলার জেলাশাসকরা চূড়ান্ত করবেন, আজকের মধ্যেই সেটা চূড়ান্ত করবেন এবং তারপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেবেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে সোমবার থেকেই যাতে জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করতে পারে, ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও চেষ্টা করছেন যাতে সোমবার থেকেই জুডিশিয়াল অফিসাররা এই অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করতে পারে। আগামী কালকের মধ্যেই জেলাগুলিতে জুডিশিয়াল অফিসাররা পৌঁছে যাচ্ছেন বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও যেটা জানা যাচ্ছে, জুডিশিয়াল অফিসারদের কেন্দ্রে, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের যে নিষ্পত্তি কেন্দ্র হবে সেখানে সিসিটিভি থাকবে। এটা হাইকোর্টের তরফে অনুরোধ এসছে রাজ্য পুলিশের ডিজিপির কাছে যে যাতে যেখানে অভিযোগ নিষ্পত্তি হবে, যেখানে জুডিশিয়াল অফিসাররা বসে নিষ্পত্তি করবেন, সেখানে সিসিটিভি থাকবে। অভিযোগ নিষ্পত্তির কেন্দ্রের ভেতরে থাকবে সিসিটিভি, যেখানে বসে তারা কাজ করবেন, এবং বাইরেও থাকবে সিসিটিভি, আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে। পাশাপাশি এটাও ঠিক হয়েছে যে
এটাও ঠিক হয়েছে যে জুডিশিয়াল অফিসারদের জন্য আলাদা করে একটি পোর্টাল তৈরি করা হচ্ছে, সেই পোর্টালটি তৈরি করছে নির্বাচন কমিশন। আচ্ছা। এই পোর্টালের জন্য জুডিশিয়াল অফিসারদের কাছে আলাদা করে একটি করে লগইন আইডি থাকবে। আচ্ছা। এই লগইন আইডির মাধ্যমে তারা লগইন করবেন। এই লগইন করলে তারা দেখতে পাবেন যে প্রত্যেকটি বুথ ধরে ধরে কাদের কাদের অভিযোগের নিষ্পত্তি হয়নি, এবং তারা যে বুথের অর্থাৎ যে বিধানসভার কাজ করবেন যে জুডিশিয়াল অফিসাররা, সেইখানের অধীনে কাদের কাদের অভিযোগের নিষ্পত্তি বাকি রয়েছে সেই তালিকা তারা দেখতে পেয়ে যাবে। বেশ। তাদের সঙ্গে মাইক্রো অবজারভাররা সহযোগিতা করবেন। এখানে মাইক্রো অবজারভার থাকবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে 50% দেওয়া, রাজ্যের তরফে 50% দেওয়া। এটা আজকের বৈঠকে দুই পক্ষই সহমত নথি হয়েছে। যাচাই রুমের ভিতরে বাইরে সিসি ক্যামেরা, জুডিশিয়াল অফিসারদের জন্য আলাদা পোর্টাল, প্রত্যেক অফিসারকে দেওয়া হবে আলাদা লগইন সোমবার থেকেই। আমরা বলেছি হিয়ারিং যে ইআরও আছে এসি ওয়াইজ হয়, 294 এসি আছে, ওরকম হিয়ারিং হয়। কত অ্যারেঞ্জ করতে পারবেন নি করতে পারবেন এটা আমি বলতে পারবো না, এটা ইন্টারনাল ম্যাটার আছে। এখানে জুডিশিয়াল অফিসাররা থাকবেন, জুডিশিয়াল অফিসার তো কোর্ট সুপ্রিম কোর্টে বলে দিয়েছে কি রিটায়ার্ড অর সার্ভিং ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অফ আনইমপিচেবল ইন্টিগ্রিটি, সুপ্রিম কোর্টের মধ্যে বলা আছে। এর জন্য কি কোনো এক্স জাস্টিসদের নিয়ে কোনো কমিটি তৈরি করা না, কোনো কমিটি আমার নলেজে নেই, এটা তো আমার ইখতিয়ার মধ্যে নেই। আমি গিয়েছিলাম প্রধান বিচারপতি স্যারকে অ্যাডভাইস দেওয়ার জন্য আমাদের কি আছে, আমাদের পয়েন্ট অফ ভিউ পুট ফরওয়ার্ড করার জন্য বাস। আজকে ভাষা দিবসের মঞ্চ থেকে ফের হুঙ্কার এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, এত তাড়াহুড়ো কিসের? কোনোভাবে বাংলার ভোটাধিকার, বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। দেখুন, এত কিসের তাড়াহুড়ো? বাংলার লোকেদের ভোটার অধিকার থেকে বাদ দেয়া, সংস্কৃতি থেকে বাদ দেয়া, ভাষার সম্মান থেকে বাদ দেয়া। আপনারা কি চান বাংলাটা চলে যাবে? আপনারা কি চান বাংলাটাকে গায়ের জোরে দখল করবেন? আপনারা কি মনে করেন বাংলার মানুষের অধিকার কেড়ে নেবেন? বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনের জন্ম হতো না, বাংলা না থাকলে নবজাগরণ হতো না, বাংলা না থাকলে সামাজিক সংস্কার হতো না, বাংলা না থাকলে সতীদাহ প্রথা রোধ হতো না। আমার ওদের দেখে মনে হয় বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। বাংলাকে জোর করে দখল করতে হবে, জবরদস্তি বুলডোজ করতে হবে। এটা হচ্ছে না, হবে না। মানুষকে ভালোবাসতে শিখুন। ভোটার লিস্টে নাম তোলার জন্য 50,000 টাকা। হ্যাঁ, বাগদার বয়রার এক বিএলওর বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশি যারা তাদেরকে ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার জন্য নাকি 50,000 টাকা চেয়েছেন, 5 জনের 10,000 টাকা করে। কি ভাইরাল হয়েছে অডিও, দেখুন। এই 5টা একটু কম সম করা যাবে না ভাই? একটা কথা বলছি শোন, বলো। 12 করে করেছে আমার চোখের সামনে, 5টা 50 লোকের ফাটকাট কথা, ঠিক আছে? সস্তা মনে করো না, 4 জন রয়েছে। শোনো, ইআরও এমও মানে মাইক্রো অবজারভার প্লাস ডিইও করি নির্বাচন কমিশনের। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ। এরপরেও বিএলও, ইআরও তাদের নাম নিয়ে তোলা তুলছেন, এই সাহসটা পেলেন কোত্থেকে যদি অভিযোগ সত্যি হয়? দেখো, একদমই এই অডিও ভাইরাল হতেই রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে বাগদাতে, এবং এই বিষয়ে বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর নির্বাচন কমিশনের কাছে ওই অডিও পাঠিয়ে রীতিমতন ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন এই বিএলওর বিরুদ্ধে, যে বাংলাদেশিদের 10,000 টাকার বিনিময়ে ভোটার লিস্টে নাম তুলে দেবেন। 5 জন ভোটারের জন্য 50,000 টাকা চাওয়া হচ্ছে, এবং যাদের কাছ থেকে এই টাকা চাওয়া হচ্ছে তাদের নামও উল্লেখ করেছেন দুলাল বর। তিনি অভিযোগ করছেন যে এই বিএলও যেহেতু এই অডিওর সত্যতা আমরা যাচাই করিনি, বিএলও কথা বলছেন, কোন বিএলও কথা বলছেন, কার সঙ্গে কথা বলছেন সেটা দুলাল বর রীতিমতন অভিযোগ পত্রে সেই নাম উল্লেখ করেছেন। এবং এই বিএলওর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু দুলাল বরের এই অভিযোগকে ভিত্তিহীন অভিযোগ বলছেন। বলছেন এই অডিও সত্যতা নিয়েও তিনি বলেছেন তদন্ত হবে। একদমই নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ যাওয়ার পরে আমরা বাগদার বিডিওর সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে যদি রিপোর্ট চাওয়া হয় আমরা এই বিষয়ে তদন্ত করে দেখব এই ঘটনার সত্যতা কি আছে, দেখা যাক তদন্তে কি বেরোয়। আর বিএলও নিজে অবশ্য এআই দিয়ে জালিয়াতির কথা বলছেন। এই বিষয়টি তো আমি সেরকম কোনো কিছু জানি না, এরকম কোনো কথা আমাদের সঙ্গে বিএলওর সাথে হয়নি। না, আমি তো কাউকে কিছু বলিনি। 2002 সালে আমার নাম নেই,
আমার দিদিমার নাম আছে এখানে, আমাদের পাশে ভাই, আমরা এখানে জন্মসূত্রে এখান থেকে আসি। আমার জন্ম 1989 সালের থেকে। হ্যাঁ, বাবা মার নাম আছে, বাবা মার সমস্ত ডকুমেন্টস আছে। অভিযোগ বিভিন্ন রকম করতে পারেন, কিন্তু এরকম ধরনের কোনো বিষয় হয়নি, বা কোথায় উনি কি অডিও পেয়েছেন আমি জানিও না। আজ এআই এর যুগে অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা আমার দায়িত্ব নয়, সেটা তদন্ত করার যাদের দায়িত্ব তারা করবে। আমার এ বিষয়ে কিছুই বলার নেই, কারণ এ ধরনের কোনো কথাবার্তা হয়নি বা এর কোনো ভিত্তিই নেই, ভিত্তিহীন একটা অভিযোগ। এ বিষয়ে যারা তদন্ত করে তারা তদন্ত করুক। গত 19শে ফেব্রুয়ারি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম নপাড়ার 120 পাটের বিএলও চন্দ্রকান্ত মণ্ডল, তিনি ওই গ্রামেরই জনৈক ইসমাইল মণ্ডল, তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে 5টা ভোট করে দেবেন, বিনিময়ে তিনি 50,000 টাকা নেবেন। এবং সেই অডিও কথোপকথনও আমাদের কাছে আসে। ভারতের নির্বাচন কমিশনকে তাদের দৃষ্টি আকর্ষণ করলাম, সত্যি যদি বিএলআর এই ধরনের কার্যকলাপে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।